একাত্তর সংযোগে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আপনারা জানেন ৫ই জানুয়ারি নির্বাচনের ১ বছর পূর্তি উপলক্ষে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে রাজনীতিতে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ধারাবাহিকতা এখনো রয়েছে। বিএনপির ডাকা টানা অবরোধের চতুর্থ দিনে আজ শুরু হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অবরোধের মধ্যে ইজতেমায় শরিক হতে মুসল্লিদের নানা রকম ভোগান্তির পাশাপাশি নাশকতার ঘটনাও ঘটতে পারে, এরকম ইঙ্গিতও জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। আবার বিএনপির গুলশান কার্যালয় থেকে বের হচ্ছে না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন সাংঘর্ষিক পরিস্থিতিতে আগামী দিনের রাজনীতি নিয়ে কথা বলবো আজকের একাত্তর সংযোগে। তার আগে আমরা অতিথিদের পরিচয় করিয়ে দিই। আমার বাম পাশে আছেন অধ্যাপক ডক্টর শাহেদা, শিক্ষাবিদ ও আহ্বায়ক, গর্ব বাংলাদেশ। ডান পাশে আছেন জনাব এম এ আজিজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজ এর একাংশের, এবং সর্ববামে আছেন রাশেক রহমান, সহ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আপনারাও অংশ নিতে পারেন এই আলোচনায়, SMS বা ফোন করতে পারেন পর্দায় দেখানো নম্বরে। আমরা সবাই জানি যে এখনো পর্যন্ত আমাদের রাজনীতি উত্তপ্ত এবং সেই উত্তাপের কারণে জনগণও এখনো উৎকণ্ঠিত, এবং আমরা দেখছি যে এই রকম একটা উত্তাপের ভেতরে আমাদের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে 16 থেকে 18 তারিখের ভেতরে। এইরকম অবস্থায় আমি প্রথমেই প্রশ্ন করতে চাই জনাব এম এ আজিজ আপনার কাছে, যে এই যে ইজতেমা চলাকালীন এই যে রাজনৈতিক যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, এটা কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এটা ইজতেমা আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ সমাবেশ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত। এতে কোনো সন্দেহ নাই, সরকারের নিরাপত্তা বিধানের জন্য যথেষ্ট সিকিউরিটি মেজার নিয়ে থাকেন এবং সেই সময়ে দেশের 5 তারিখকে কেন্দ্র করে আপনার রাজনৈতিক অঙ্গন খুবই গরম, আমি বলবো উত্তপ্ত। তো কিন্তু এখন ইতিমধ্যেই ইজতেমায় লোকজন আসা শুরু করেছে এবং ইজতেমায় আমার জানা মতে এই অবরোধের ডাক দিয়েছেন বেগম জিয়া, বিএনপির চিফ। তার সাথে ইজতেমার একটা প্রতিনিধি দলও দেখা করেছে এবং আমার জানা মতে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংও হয়েছে এবং এখন পর্যন্ত ইজতেমায় আপনার মুসল্লিরা আসার ক্ষেত্রে আমরা এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা আমরা শুনিনি, তবে ঘটবে না এমনটিও আমি বলছি না। কথা বলেন, আন্ডারস্ট্যান্ডিংটা কি? আন্ডারস্ট্যান্ডিংটা যেটা শুনেছি যে তাদের ভিতরে যে ইজতেমার যারা এখানে মুসল্লি তারা আসবে, তাতে কেউ বাধা দেবে না, এইটাই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাদের অবরোধ চলবে কিন্তু ইজতেমাও চলবে, এটাই মূলত। এখনো যে পরিমাণ আসলে ইজতেমা, যে পরিমাণ জমায়েত হওয়ার কথা, সমাবেশ হওয়ার কথা, সেই পরিমাণ এখনো সমাবেশ বা সমাবেত হচ্ছেন না সাধারণ মুসল্লিরা। ইজতেমা তো শুরুই হয়নি, সুতরাং এখনই তো আমি অ্যাডভান্স বলতে পারি না। যেহেতু আপনার একটা অবরোধের কল আছে, হয়তো আগে হয়তো 2, 4, 5 দিন আগে, 7 দিন আগে মুসল্লিরা আসতো, কিন্তু অবরোধ আছে, নিঃসন্দেহে যানবাহন বা যোগাযোগ সমস্যা তো আছে। এই কারণে হয়তো দেখা যাবে যে 11 আওয়ারে হয়তো 1 দিন আগে বা 2 দিন আগে ইজতেমার হয়তো পুরো গ্যাদারিংটা হতে পারে। এটা আমরা এই জন্যই হয়তো গ্যাদারিংটা এখনো আগের মতো হয়নি, তবে হবে না এটাও বলা তো এখনই আমরা অ্যাডভান্স বলি কি করে। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে ঠিক ইজতেমা এলাকায় না, ঠিক কাছাকাছি এলাকায় 9 জন সন্দেহভাজনকে আটক করেছে, গোলা বারুদ সহ, বোমা সহ, এবং কিছু জিহাদি বইটইও পাওয়া গেছে তাদের কাছে। তো আমরা কি এই ব্যাপারে এটা বলতে পারি যে একেবারে যে নাশকতার কোনো আশঙ্কা আছে? ডক্টর শাহেদা, প্রথমে আমি যে কথাটি বলতে চাই যে এখনকার যে পরিস্থিতি বাংলাদেশে, এটা খুবই দুঃখজনক একটা পরিস্থিতি। আমরা এরকম বাংলাদেশ চাইনি। আমার প্রশ্ন হচ্ছে, হরতাল, অবরোধ, প্রতিবাদ সবই এখন একটাই ভাষা হয়ে গেছে। বোমাবাজি, ককটেল, গাড়ি পোড়াও, মানুষ মারো, এর একই ভাষা। এবং যেটা আপনি বললেন যে এরকম কয়েকজনকে পাওয়া গেছে এবং অ্যারেস্ট করেছে, এটা তো রোজই হচ্ছে, এটা রোজকার ঘটনা। এবং আমি জানি, আমাদের সংশ্লিষ্ট সূত্র থেকে আমার কাছে খবর আছে, যেটা আজিজ ভাই বললেন, যে অনেক অনুরোধ সত্ত্বেও কিন্তু বেগম জিয়া
অবরোধ দুদিনের জন্য বন্ধ করেনি বা 3 দিনের বন্ধ করেনি। এই আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো ঘোষণা পাইনি। পেলে তো সেটা তাৎক্ষণিকভাবেই আমরা স্ক্রলে দেখবো, ব্রেকিং নিউজে দেখবো, কিন্তু হয়নি, সেটা উনি বন্ধ করেননি। তো তাহলে যেটা হচ্ছে যে এটার কারণ হচ্ছে যে উনি যাদেরকে নামিয়েছেন, এই যে বোমা বারুদ নিয়ে, জেহাদি বই নিয়ে যাদেরকে নামিয়েছেন, সেদিন সেই লোকগুলোর স্পিরিটগুলো নষ্ট হবে। কারণ এগুলো তো ইনভেস্টমেন্ট, এই বোমা বারুদ এগুলো কেউ না কেউ তো ইনভেস্ট করেছে, এবং যেহেতু তাদের পক্ষে হচ্ছে সুতরাং তারাই ইনভেস্ট করেছে, এই ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যাবে, প্লাস তাদের স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি এই দুই দফায় ইজতেমা হবে, তো এই 2 দফায় ইজতেমার মধ্যে এই ধরনের জঙ্গি 15-16 হাজার জঙ্গি ঢুকে যাওয়ার কথা এই ইজতেমার মধ্যে। এবং যেহেতু এখন একটা রিলিজিয়াস একটা চলছে, সুতরাং এটা ওইভাবে থাকবে, এরা রেডি থাকবে। এবং এই দ্বিতীয় দফা হয়ে যাওয়ার পরে আরও বড় রকমের কোনো নাশকতা যে হবে না এটা কেউ বলতে পারে না। এবং আই এম শিওর সরকারের গোয়েন্দাদের কাছে এটার খবর আছে, আই এম শিওর, বিকজ ওই 4 তারিখ রাত্রে বেগম জিয়াকে নয়াপল্টনে যেতে দেওয়া হয়নি, সেটা সুনির্দিষ্ট কারণ আছে। এবং সেদিন যদি গোয়েন্দা সময় মতো পদক্ষেপ না নিত, তাহলে ঢাকা শহরে রক্তের গঙ্গা বেয়ে যেত। তো সেটাকে প্রতিহত করার জন্য, কারণ এখন তারা মানে বেগম জিয়া যেমন এই যে অবরোধটা চলছে, অবরোধটা সেদিন ওনাকে বের হতে দেয়নি, তাৎক্ষণিকভাবে উনি অবরোধে ডাক দিলেন। সেখানে ওনাদের কোনো মিটিং, প্রায়ের কোনো ডিসিশন, এটা কিন্তু কারোই জ্বালা ছিল না। উনি বলে হ্যাঁ চলবে। একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করলে চলবে, উনি বললে হ্যাঁ চলবে, এবং সেটাই চলছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ প্রতিদিন কিন্তু অ্যারেস্ট হচ্ছে, প্রতিদিন গোলাবারুদ ধরা পড়ছে, বোম ফাটছে, সবই হচ্ছে, সুতরাং তাদের কাছে আনলিমিটেড সাপ্লাই অফ বমস অ্যান্ড এভরিথিং এগুলো আছে, আনলিমিটেড সাপ্লাই। প্লাস গয়েশ্বর রায় বিএনপি করেন, উনি বিএনপি নেতা, উনি যখন অ্যারেস্ট হলেন, এটা ইন্টারনেটে আমি নিজে শুনেছি, হি ওয়াজ টকিং উইথ হিজ টেলিফোন কনভারসেশন, প্রায় 7 মিনিটের টেলিফোন কনভারসেশন। উনি ওনার এক কর্মীর সাথে কথা বলছেন, তোমার কাছে কতগুলো জিনিস আছে? সে বলেছে আমার কাছে তো 1000 না 1500 বলো, 1500 তো হবে না। তো জিনিস হয় পিস্তল হবে, নাহলে বোমা হবে, মিষ্টি নিশ্চয়ই না। সো এটা তো বোঝাই যাচ্ছে যে এদের একটা আনলিমিটেড স্টক আছে। সে কারণেই প্রতিদিন ধরা পড়ছে, প্রতিদিন জেলে যাচ্ছে, প্রতিদিন এরা বোমা ফাটাচ্ছে, প্রতিদিন করার পরেও কিন্তু। সুতরাং এখন তো এটাকে আর রাজনৈতিক দল বলা চলে না, এটা একটা জঙ্গি দল। কারণ রাজনৈতিক দল হলে এটা হতে পারে না। এবং আমি যেটা বলতে চাই যে বর্তমানের বিএনপি কিন্তু জিয়াউর রহমানের বিএনপি নয়। জিয়াউর রহমান কিন্তু এই বিএনপি রেখে যান নাই, এটা মা ছেলে মিলে একটা জঙ্গি দল করে ফেলেছে। এবং তাদের কাজে, কারণ রাজনীতিবিদ কখনো বা রাজনৈতিক দল কখনো এরকম জঙ্গিবাদ হতে পারে না, তারা কখনো বোমাবাজি করতে পারে না। তাদের হ্যাঁ অবশ্যই রাজনৈতিক ভাষা আছে, রাজনৈতিক কর্মসূচি আছে, সব কিছুই আছে, এবং যুগ যুগ ধরে হয়ে এসছে। কিন্তু রাজনৈতিক দল কখনো এই বোমাবাজি করে মানুষ মারতে পারে না। এবং বিএনপির কিন্তু একটা রেকর্ড আছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা, 64টি ডিস্ট্রিক্টে বোমা হামলা। ডক্টর সৈয়দ আপনার কাছে আমরা আসবো, এক সেকেন্ড, রমনা বটমূলের বোমা হামলা, ব্রিটিশ হাই কমিশনের উপরে বোমা হামলা, তো এগুলো সব তো বিএনপির সময়। সো আপনি যদি ইনচার্জ থাকেন, যদি এগুলো হয়, তো এগুলো অটোমেটিকলি অনাস্থা আপনার কাঁধে যাচ্ছে। কিন্তু বিএনপিরও অভিযোগ আছে, বিরোধী দলেরও অভিযোগ আছে। আমি সেই অভিযোগের প্রশ্নটি করছি রাশেক রহমান আপনার কাছে। সেটা হচ্ছে যে বিএনপি বলছে যে খালেদা জিয়া অবরুদ্ধ এবং তাদেরকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, এবং গতকালকে একবার তালা খোলা হয়েছিল, আবার তাকে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে, আবার তালা খোলা হয়েছে। এই যে বারবার যে এটা করা হচ্ছে, এটা কি আসলে গণতন্ত্রের জন্য কতটা যৌক্তিক? আপনাকে ধন্যবাদ জনাব কাউসার। প্রথমে আমি একটু আজিজ সাহেবের কথাটা ধরে আসতে চাই। এই যে আলাপ আলোচনা, যেটা ইজতেমায় যারা আসবেন তাদের নেতৃবৃন্দের সাথে বিএনপি প্রধান খালেদা জিয়ার হয়েছে, এই আলাপ আলোচনাটা কি? তারা কি কোনো বিশেষ তকমা পরে ঢাকা পর্যন্ত আসবেন যে আমরা ইজতেমায় যাচ্ছি, আমাদেরকে আঘাত করো না? অথবা তারা কি ধানের শীষের মার্কা তাদের বুকে লাগিয়ে নিয়ে আসবেন যে ভাই আমরা কিন্তু ইজতেমায় যাচ্ছি? এইসব হিয়ার্সে কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করাটা বোধহয় ঠিক না। যেই আলাপ আলোচনার স্বচ্ছতা নাই, অথবা আদৌ সে আলাপ আলোচনা কি হয়েছে সেটা আমরা জানি না, সেটা এই টিভিতে, লাইভ টিভিতে সমস্ত দেশের সামনে বলাটা বোধহয় ঠিক না। কারণ যিনি আল্লাহকে ভালোবাসেন, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তিনি তার জানকে বাজি রেখে তার মস্তিষ্ককে ব্যবহার করে পারঙ্গম হয়ে চৌকসভাবে নাশকতাকে অ্যাভয়েড করে এই জায়গায় আসবেনই। অর্থাৎ আপনি যখন টিভিতে বলে বসবেন যে আলাপ আলোচনা হয়েছে,
ইসলামে আসায় কোনো বাধা নাই, তখন একজন লোক কিন্তু স্বাভাবিকভাবে একটু অসতর্ক থাকতে পারেন এবং এই কথাটির কারণে তিনি কিন্তু আহত বা নিহত উভয়ই হতে পারেন। সুতরাং আমাদের এটা পরিষ্কার হওয়া দরকার যে তকমা পরে আসবেন নাকি ধানের শীষ বুকে লাগিয়ে আসলে ইসলামে যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি হবে, এটা এক। 2 নাম্বার, আমার জন্য আজকের ডিসকাশনটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, আমি এখানে আলাপটা চলাকালীন সময় আমার একটা কথা মনে পড়ে গেল যে উইলিয়াম শেক্সপিয়ার এক জায়গায় বলতেছিলেন যে উই নো হোয়াট উই আর বাট উই নো নট হোয়াট উই মে বি, অর্থাৎ আমরা কি সেটা আমরা জানি কিন্তু আমরা কি হতে পারি বা কি হতে পারতাম সেটা কিন্তু আমরা জানি না। এই কথাটা আমি এই কারণে বলছি যে বিশ্ব ইজতেমা বাংলাদেশের যেটা হয় সেটা সমস্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের কংগ্রেগেশন অর্থাৎ সম্মিলন স্থল। এটি যে আগামী দিনে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট বড় এক ভূমিকা রাখতে পারে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আমরা যদি ঠিকমতো এটাকে গড়ে তুলতে পারি তাহলে মক্কা মদিনায় আমরা আল্লাহর ডাকে, হযরত মুহাম্মদের ডাকে আমরা সেখানে যাচ্ছি, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা আয় করছে, নিশ্চয়ই একদিন এই দেশে এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে প্রতি বছর কিন্তু আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আয় করতে পারি। আজকে প্রায় 50 লক্ষ বাংলাদেশের নাগরিক বাঙালিরা সেখানে সমবেত হন, পাশাপাশি হয়তো 1 লাখ 2 লাখ বিদেশিরা আসেন। কিন্তু এমন দিন কিন্তু সন্নিকটে যেখানে এই ব্যাপারটির প্রতি আমরা সলিডারিটি এক্সপ্রেস করলে, আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিলে একইভাবে 20 থেকে 30 লক্ষ বিদেশি মানুষ আসতে পারেন, যারা ওই ইজতেমার কয়েকটা দিন যদি প্রতিদিন $100 করে খরচ করে। আপনি কি বলতে যাচ্ছেন তাহলে যে এই ইজতেমাকে কেন্দ্র করে এটা শিথিল হতে পারতো? শিথিল তো হতে পারতোই, আমি তার থেকে বড় কথা বলছি। আমি বলছি এটা যে হেফাজতে ইসলাম যখন 5ই মে ঢাকা শহরে সমাবেশ করলো, তখন যেহেতু তাদের সমাবেশের সাথে ক্ষমতার পট পরিবর্তনের একটা সম্পর্ক ছিল, অর্থাৎ খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারতেন, তাই তাকে তিনি সমর্থন জানিয়েছিলেন। কিন্তু যেহেতু তাবলিগ জামাতের দ্বারা আয়োজিত সংগঠিত এই বিশ্ব ইজতেমার সাথে ক্ষমতার পট পরিবর্তনের কোনো সম্পর্ক নাই, তাই উনি তাদেরকে সহযোগিতা করলেন কি করলেন না তার কিছু যায় আসে না। বিরতির জন্য আবার আমরা ফিরে আসবো আপনার এই আলোচনায়। প্রিয় দর্শক, ৭১ সংযোগে আবারও বিরতির পর আবার ফিরছি আমরা। বিরতির পর আবারও ফিরছি ৭১ সংযোগে। আমরা আলোচনা করেছিলাম উত্তপ্ত পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমি এবার প্রশ্ন করতে চাই ডক্টর শাহেদাকে, আমরা আবার আসবো ধারাবাহিকভাবে সবার কাছে আবার আসবো। ডক্টর শাহেদ, আপনি দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনি খুব কাছ থেকে দেখেছেন। প্রশ্নটা আপনি খুব কাছ থেকে দেখেছেন, প্রধানমন্ত্রীকেও, আমাদের সাবেক প্রধানমন্ত্রীকেও কাছ থেকে দেখেছেন, বিরোধী দলের নেত্রীর কাছ থেকে দেখেছেন। আপনার কি মনে হয় এই যে মানে চলমান যে উত্তপ্ত পরিস্থিতি, এবং একদিকে বিএনপি অভিযোগ করছেন যে তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে, সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, অপরদিকে আবার আমরা দেখছি যে সাধারণ জনগণ নিহত হচ্ছেন, আহত হচ্ছেন, এবং একটা জনজীবনে একটা বিপর্যয়ের মতো অবস্থা। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি প্রথম কথা হলো, আমি বেগম জিয়াকে 1973 থেকে খুব কাছে থেকে চিনি, পারিবারিকভাবে খুব কাছে থেকে চিনি। তো সেটা হলো একটা বিষয়। আরেকটি যেটা বিষয় হচ্ছে যে একটি অবাক করা বিষয় হলো যে আজ পর্যন্ত যদি বেগম জিয়াকে তালাবদ্ধ রাখা হয়ে থাকে, একজন বিএনপি নেতা এখন তো ওনার মুক্তি দাবি করে নাই। মুক্তির দাবিতে কোনো কর্মসূচি নেই। বিএনপির তিনি চিফ, তিনি বিএনপির যদি নেতা কর্মী তারা আন্দোলন সংগ্রাম করবে তার মুক্তির জন্য, স্টেটমেন্ট করবে মুক্তি চাইবে, অবভিয়াসলি তারা মুক্তি চায়। না না, অবভিয়াসলি বলতে হবে না। আপনি কে স্টেটমেন্ট দিবে মুক্তি চাই? এটা আবার আপনি কোন আন্দোলন বলছেন? এটা বিবৃতি অবভিয়াসলি মানে বিবৃতি দেবে না। রাখেন। আর আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে উনি সারা বিকাল উনি অফিস করলেন, ঠিক যখন উনি বের হলেন নয়াপল্টন রিজভী সাহেবকে দেখার জন্য, জীবনে উনি কোনোদিন ওনার পুরা রাজনৈতিক ক্যারিয়ারে পার্টি অফিসে কাউকে দেখতে যান নাই। আর রিজভী যদি এতই অসুস্থ, সে তো হাসপাতালে থাকার কথা, উনি হাসপাতালে গিয়ে দেখবে। যখন গোয়েন্দাদের কাছে স্পেসিফিক নিউজ ছিল যে এখন উনি রওনা হয়েছেন নাশকতা রহমানুল কার্যের উদ্বোধন করার জন্য, ফিতা কাটার জন্য, তখনই বাধা দিয়েছে। এবং এই যে তালাবদ্ধ অবস্থায়, হ্যাঁ বাইরে থেকে তালা দেওয়া হয়েছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি যদি বাসায় যেতে চান ওনাকে সসম্মানে এসকর্ট করে বাসায় দিয়ে আসা হবে, কিন্তু সেটা জাননি। ওয়েল ফাইন, ওনার অফিস উনি থাকতেই পারেন, 6 দিন কেন 16 দিনও থাকতে পারেন, সেটা ওনারই অফিস, ওনারই জায়গা, এবং সেটার জন্য খাট পালং যা যা আরাম আয়েসে যা যা দরকার সবই ওখানে ব্যবস্থা করা হয়েছে। সো সেটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই। আপনি যেটা বলছেন যে আজকে যদি গোয়েন্দার কাছে, যখন বিএনপি ক্ষমতা ছিল তাদের কাছে যদি রিপোর্ট আসে, গোয়েন্দা রিপোর্ট আসে যে এটা হতে যাচ্ছে, এবং সেটা প্রমাণ তারা পাচ্ছে, একে ধরে নিয়ে যাচ্ছে, বড় করে সব বলে দিচ্ছে, প্রমাণ পাচ্ছে, তারপর কি তারা চুপ করে বসে থাকবে? সে দেশের লোককে বোমা মেরে ফেলবে আর তারা চুপ করে বসে থাকবে? এটা তো হতে পারে না। বোমা মারার, শুনেন, বোমা মারার
জঙ্গিবাদ করার বা জঙ্গি হওয়ার আরেকজন ইয়েতে বসে বয়ান দিচ্ছেন, লন্ডনে বসে বয়ান দিচ্ছেন স্যুট পরে, একটার সুযোগ কেন আসবে গণতন্ত্র? যদি গণতন্ত্র হয়ে থাকে তাহলে এই সুযোগটা আসবে কেন? আপনি নির্বাচনকে প্রতিহত করবেন, আপনি আপনার নেতাকর্মীকে বলেছেন প্রতিহত করো, ওরা আবার বোমাবাজি শুরু করছে প্রতিহত করার জন্য, পারেন নাই, ভালো কথা পারেন নাই। ইফ ইউ কান্ট ফাইট দেম উই জয়েন দেম। আপনি যদি যুদ্ধ করতে না পারেন তাদের সাথেই থাকেন, আপনি নির্বাচনে যান। আপনি নির্বাচনে কেন যান নাই? এখন আপনি নালিশ কেন? এবং আমাকে একটা মিনিট সময়, ম্যাডাম জিয়ার যে নাটক 1983-তে বা 84 এরশাদের আমলে উনি 4 দিন গায়েব ছিলেন। 4 দিন কালিয়াকোট থেকে সম্ভবত উইং কমান্ডার হামিদুল্লাহ খান জিপ চালাচ্ছিলেন। অতীতের কথা বললে মানুষের নেচার যায়, আমাদের নেতা নেত্রীদের অনেক ইতিহাস আছে, এগুলো আমি সাংবাদিক হিসেবে বলতে পারবো না। আপনি বলতে পারবেন, আমি অতীত না, আমি সামনে আগাতে কেন বলছি? আমি সামনে আগাতে চাই। অতীতের সবার ব্যাপারে ব্যক্তিগত মানুষকে কেন ধোঁকায় রাখতে হবে? ব্যক্তিগত সমালোচনা করবেন না দয়া করে, কারণ সব নেতার, আমাদের সব নেতার ব্যক্তিগত অনেক ইতিহাস আমাদের জানা আছে, এইগুলি বলতে চাই না। আমাদের আমরা মনে হয় আলোচনার বাইরে চলে যাচ্ছি। বিএনপির অফিস হলো পল্টনে, আমি শুনতে চাই, বিএনপি অফিস পল্টনে, উনি আগে গেছেন কি গেছেন না, বিএনপি অফিসে যাওয়ার অধিকার তার আছে কিনা প্রথম প্রশ্ন। তার অফিসে সে যাবে, তার নেতা স্পোকসম্যান তাকে দেখতে গেছেন, তিনি দেখতে যাইতেই পারেন। গোয়েন্দা রিপোর্ট, এটা তো এখন যদি সরকারে আসি, গোয়েন্দা রিপোর্ট দিল কি দিল না, আমি বললাম গোয়েন্দা রিপোর্ট মিটিং হবে পরদিন, উনি যাবেন কাল্পনিক ভাবেই আপনি একটা বৃহৎ পলিটিক্যাল পার্টির বেয়াদবি নেবেন, একটা কথা বলি, বেয়াদবি নেবেন, একটা কথা বলি, আপনি আটকাই দিবেন বালুর বস্তা দিয়া, এটা তো ডেমোক্রেসির কোন সূত্র না। উনি বোমাবাজি করবে, বোমাবাজি আপনি কি করে, আপনি সেটা গোয়েন্দা বিভাগ বলবে, আপনি অ্যাডভান্স আগে বলতেছেন কি করে? গোয়েন্দা রিপোর্ট, আপনি গোয়েন্দা রিপোর্ট এই কাল্পনিক খবর কি করে বলেন? এখন যে গোয়েন্দা বলেন, আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এখানের পুলিশ বলেন, সরকার যা বলবে তাই হবে। আরে ভাই, বিচারকের বাড়ি কাজ করে। আচ্ছা আজিজ ভাই, যেটা আমি একটু সংক্ষেপে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেই। এই যে বিএনপি, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে বিএনপির সমর্থনে কংগ্রেসম্যান 6 জন কংগ্রেসম্যান তারা বিবৃতি দিয়েছে। ভারতের বিজেপির যে নেতা অমিত শাহর সাথে ফোনালাপ হয়েছে, এবং যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনার রবার্ট গিমসন, তিনিও বলেছেন যে এই ধরনের অবস্থা। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এই আন্তর্জাতিক সমর্থন? না, বিষয়টা হচ্ছে যে ধরেন বিদেশে বা দেশের যে কোনো নেতাই যখন একটা বৃহৎ রাজনৈতিক দলের, সেটা আওয়ামী লীগও হতে পারে, বিএনপিও হতে পারে, অন্য পার্টিও হতে পারে, ধরেন এইভাবে আটক, বাসার ভিতরে বালির বস্তা দিয়ে পেপার স্প্রে মারা, এগুলো হতে পারে, কেউ বলতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন আলোচনার বিষয়টা হচ্ছে, এখন যে বিতর্কটা শুরু হয়েছে, বিএনপি অফিস থেকে বলা হচ্ছে ওনারা আপনার টেলিফোন করেছে, বিজেপি চিফ টেলিফোন করেছে। এখন আমরা টেলিভিশনের স্টল টলে দেখছি যে উনি বলছেন টেলিফোন, আমি একটু আগেও দেখছি, কিছুক্ষণ আগে আমরা কিন্তু সূত্র বলা হয়েছে, বিশেষ সূত্র বলেছে। এখানে কিন্তু স্পেসিফিক বলা উচিত ছিল যে অমক বলেছে। ইতিমধ্যে বিএনপি স্পোকসম্যান, কিন্তু আপনি তো সাংবাদিক হিসেবে জানেন, ঠিক আছে, তাহলে রিজভী আহমদ বলেছেন যে এটা সত্য, এবং 10 মিনিট টেলিফোনে কথা হয়েছে। এখন যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু স্টিক করছেন যে 10 মিনিট টেলিফোনে কথা হয়েছে। তাহলে এটা এখন নেক্সট প্রমাণ করা দরকার, সরকার আরেকটি তথ্য দেই। তার আগে তো আমি বলতে পারবো না যে তাদের এটাও টেলিফোনে কথা হয়েছে। এখন আমি কি করে বলবো? আপনাকে আরেকটি তথ্য দেই, আমাদের আলোচনা যখন চলছিল সেই মুহূর্তে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে যুগ্ম সম্পাদক, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ, তিনি সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন যে 6 জন কংগ্রেসম্যান, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান, যে বিবৃতির কথা বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিবৃতিটি আওয়ামী লীগের প্রধান, কংগ্রেস কমিটির প্রধান বলেছেন যে এটি, এই বিবৃতিটি দেয়া হয়নি। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা যদি ধরেন যেমন বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া এবং সেই কমিটির প্রধানের একটি মানে উত্তর পত্র উনি পড়ে শুনিয়েছেন। হ্যাঁ, পড়েও শুনিয়েছেন। এখন বিষয়টা হলো, এখন হানিফ সাহেব হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র। এখন তিনি যদি বলে থাকেন, আমি এই ব্যাপারে তো আমি বিষয়টা না জেনে আমি এর ব্যাপারে কমেন্ট করতে পারি না।
তবে আমার বক্তব্য হলো যদি ওনারা কংগ্রেসম্যান যদি কিছু বলে থাকেন বা নাও বলে থাকেন, যদি না বলে থাকেন এটাও দুঃখজনক, আর বলে থাকলে ঠিক আছে বলছেন। তবে এটা ঠিক এখন কিন্তু কংগ্রেসম্যানদের সমর্থন পাওয়া বা বিপক্ষে বলানো এটা কিন্তু এখন খুব সহজ কাজ। সহজ কাজ এটা আমাদের দেশের সব পলিটিশিয়ান তো আপনারা জানেনই যে বিদেশি আওয়ামী লীগের সময় দেখেছি বিদেশি এমবেসি গুলোতে। আপনি বলতে যাচ্ছেন যে এই সমর্থন আদায় কিংবা এটা রিজেক্টের পেছনে আমি এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারবো না, কারণ আমি বিষয়টা তো জানি না, এখনো তো কনফার্ম না। সহজ বিষয়টা বুঝুন। হ্যাঁ, আপনি বলেন যে এটা খুবই সহজ তাদের সমর্থন আদায় করে না। সহজ আমরা তো দেখি কংগ্রেসম্যান প্রায় ফ্রিকুয়েন্টলি এ পক্ষে অপক্ষে কথা বলেন, এখন তো এটাই তো সহজলভ্য বিষয়। আপনাকে প্রশ্ন করবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, বিরতির পর আবার ফিরছি ৭১ সংযোগে। বিরতির পর আবারও ফিরছি ৭১ সংযোগে। আমরা আলোচনা করেছিলাম উত্তপ্ত পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমি এবার প্রশ্ন করতে চাই ডক্টর শাহেদাকে। আমরা আবার আসবো ধারাবাহিকভাবে, সবার কাছে আবার আসবো। ডক্টর শাহেদ, আপনি দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনি খুব কাছ থেকে দেখেছেন। প্রশ্নটা আপনি খুব কাছ থেকে দেখেছেন, প্রধানমন্ত্রীকেও, আমাদের সাবেক প্রধানমন্ত্রীকেও কাছ থেকে দেখেছেন, বিরোধী দলের নেত্রীর কাছ থেকে দেখেছেন। আপনার কি মনে হয় এই যে মানে চলমান যে উত্তপ্ত পরিস্থিতি, এবং একদিকে বিএনপি অভিযোগ করছেন যে তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে, সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, অপরদিকে আবার আমরা দেখছি যে সাধারণ জনগণ নিহত হচ্ছেন, আহত হচ্ছেন, এবং একটা জনজীবনে একটা বিপর্যয়ের মতো অবস্থা। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি প্রথম কথা হলো, আমি বেগম জিয়াকে 1973 থেকে খুব কাছে থেকে চিনি, পারিবারিকভাবে খুব কাছে থেকে চিনি। একটা সেটা হলো একটা বিষয়। আরেকটি যেটা বিষয় হচ্ছে যে একটি অবাক করা বিষয় হলো যে আজ পর্যন্ত যদি বেগম জিয়াকে তালাবদ্ধ রাখা হয়ে থাকে, একজন বিএনপি নেতা এখন তো ওনার মুক্তি দাবি করে নাই। মুক্তির দাবিতে কোনো কর্মসূচি নেই। বিএনপির তিনি চিফ, তিনি বিএনপির যদি নেতা কর্মী তারা আন্দোলন সংগ্রাম করবে তার মুক্তির জন্য, স্টেটমেন্ট করবে মুক্তি চাইবে, অবভিয়াসলি তারা মুক্তি চায়। না না, অবভিয়াসলি বলতে হবে না। আপনি কে স্টেটমেন্ট দিবে মুক্তি চাই? এটা আবার আপনি কোন আন্দোলন বলছেন? এটা অবভিয়াসলি এটা বিবৃতি দেবে না। রাখেন। আর আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে উনি সারা বিকাল উনি অফিস করলেন, ঠিক যখন উনি বের হলেন রিজভী সাহেবকে দেখার জন্য, জীবনে উনি কোনোদিন ওনার পুরা রাজনৈতিক ক্যারিয়ারে পার্টি অফিসে কাউকে দেখতে যান নাই। আর রিজভী যদি এতই অসুস্থ, সে তো হাসপাতালে থাকার কথা, উনি হাসপাতালে গিয়ে দেখবে। যখন গোয়েন্দাদের কাছে স্পেসিফিক নিউজ ছিল যে এখন উনি রওনা হয়েছেন নাশকতা রহমানুল কার্যের উদ্বোধন করার জন্য, ফিতা কাটার জন্য, তখনই বাধা দিয়েছে। এবং এই যে তালাবদ্ধ অবস্থায়, হ্যাঁ বাইরে থেকে তালা দেওয়া হয়েছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি যদি বাসায় যেতে চান ওনাকে সসম্মানে এসকর্ট করে বাসায় দিয়ে আসা হবে, কিন্তু সেটা জাননি। ওয়েল ফাইন, ওনার অফিস উনি থাকতেই পারেন, 6 দিন কেন 16 দিনও থাকতে পারেন, সেটা ওনারই অফিস, ওনারই জায়গা, এবং সেটার জন্য খাট পালং যা যা আরাম আয়েসে যা যা দরকার সবই ওখানে ব্যবস্থা করা হয়েছে। সো সেটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই। আপনি যেটা বলছেন যে আজকে যদি গোয়েন্দার কাছে, যখন বিএনপি ক্ষমতা ছিল তাদের কাছে যদি রিপোর্ট আসে, গোয়েন্দা রিপোর্ট আসে যে এটা হতে যাচ্ছে, এবং সেটা প্রমাণ তারা পাচ্ছে, একে ধরে নিয়ে যাচ্ছে, বড় করে সব বলে দিচ্ছে, প্রমাণ পাচ্ছে, তারপর কি তারা চুপ করে বসে থাকবে? সে দেশের লোককে বোমা মেরে ফেলবে আর তারা চুপ করে বসে থাকবে? এটা তো হতে পারে না। বোমা মারার, শুনেন, বোমা মারার, জঙ্গিবাদ করার বা জঙ্গি হওয়ার আরেকজন ইয়েতে বসে বয়ান দিচ্ছেন, লন্ডনে বসে বয়ান দিচ্ছেন স্যুট পরে, এটার সুযোগ কেন আসবে গণতন্ত্র? যদি গণতন্ত্র হয়ে থাকে তাহলে এই সুযোগটা আসবে কেন? আপনি নির্বাচনকে প্রতিহত করবেন, আপনি আপনার নেতাকর্মীকে বলেছেন প্রতিহত করো, ওরা আবার বোমাবাজি শুরু করছে প্রতিহত করার জন্য, পারেন নাই, ভালো কথা পারেন নাই। ইফ ইউ কান্ট ফাইট দেম, উই জয়েন দেম। আপনি যদি যুদ্ধ করতে না পারেন তাদের সাথেই থাকেন, আপনি নির্বাচনে যান। আপনি নির্বাচনে কেন যান নাই? এখন আপনি আনালিশ কেন? এবং আমাকে একটা মিনিট সময়, ম্যাডাম জিয়ার যে নাটক 1983-তে বা 84 এরশাদের আমলে উনি 4 দিন গায়েব ছিলেন।
4 দিন কালিয়াকোট থেকে সম্ভবত উইং কমান্ডার হামিদুল্লাহ খান জিপ চালাচ্ছেন। অতীতের কথা বললে মানুষের নেচার যায়, আমাদের নেতা নেত্রীদের অনেক ইতিহাস আছে, এগুলো আমি সাংবাদিক হিসেবে বলতে পারবো না। আপনি বলতে পারবেন, আমি অতীত না, আমি সামনে আগাতে চাই। কেন বলছি? আমি সামনে আগাতে চাই। অতীতের সবার ব্যাপারে ব্যক্তিগত ব্যক্তিগত সমালোচনা করবেন না, কারণ সব নেতার, আমাদের সব নেতার ব্যক্তিগত অনেক ইতিহাস আমাদের জানা আছে, এইগুলি বলতে চাই না। আমাদের আমরা মনে হয় আলোচনার বাইরে চলে যাচ্ছি। বিএনপির অফিস হলো পল্টনে, আমি শুনতে চাই, বিএনপি অফিস পল্টনে, উনি আগে গেছেন কি গেছেন না, বিএনপি অফিসে যাওয়ার অধিকার তার আছে কিনা প্রথম প্রশ্ন। তার অফিসে সে যাবে, তার নেতা স্পোকসম্যান তাকে দেখতে গেছেন, তিনি দেখতে যাইতেই পারেন। গোয়েন্দা রিপোর্ট, এটা তো এখন যদি সরকারে আসি, গোয়েন্দা রিপোর্ট দিল কি দিল না, আমি বললাম গোয়েন্দা রিপোর্ট মিটিং হবে পরদিন, উনি যাবেন কাল্পনিক ভাবেই আপনি একটা বৃহৎ পলিটিক্যাল পার্টির বেয়াদবি নেবেন। একটা কথা বলি, বৃহৎ পলিটিক্যাল পার্টির নেতাকে আপনি আটকাই দিবেন বালুর বস্তা দিয়া, এটা তো ডেমোক্রেসির কোন সূত্র। উনি বোমাবাজি করবে, উনি জঙ্গি বোমাতে আপনি কি করে, আপনি সেটা গোয়েন্দা বিভাগ বলবে, আপনি অ্যাডভান্স আগে বলতেছেন কি করে? গোয়েন্দা রিপোর্ট, আপনি গোয়েন্দা রিপোর্ট এই কাল্পনিক খবর কি করে বলেন? এখন যে গোয়েন্দা বলেন, আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এখানের পুলিশ বলেন, সরকার যা বলবে তাই হবে। আরে ভাই, বিচারকের বাড়ি কি আপনারা? আচ্ছা আজিজ ভাই, যেটা আমি একটু সংক্ষেপে আপনার প্রশ্ন করছি যে এই যে বিএনপি, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে বিএনপির সমর্থনে কংগ্রেসম্যান 6 জন কংগ্রেসম্যান তারা বিবৃতি দিয়েছে। ভারতের বিজেপির যে নেতা অমিত শাহর সাথে ফোন আলাপ হয়েছে, এবং যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনার রবার্ট গিমসন, তিনিও বলেছেন যে এই ধরনের অবস্থা। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এই আন্তর্জাতিক সমর্থন? না, বিষয়টা হচ্ছে যে ধরেন বিদেশে বা দেশের যে কোনো নেতাই যখন একটা বৃহৎ রাজনৈতিক দলের, সেটা আওয়ামী লীগও হতে পারে, বিএনপিও হতে পারে, অন্য পার্টিও হতে পারে, ধরেন এইভাবে আটক, বাসার ভিতরে বালির বস্তা দিয়ে পেপার স্প্রে মারা, এগুলো হতে পারে, কেউ বলতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন আলোচনার বিষয়টা হচ্ছে, এখন যে বিতর্কটা শুরু হয়েছে, বিএনপি অফিস থেকে বলা হচ্ছে ওনারা আপনার টেলিফোন করেছে, বিজেপি চিফ টেলিফোন করেছে। এখন আমরা টেলিভিশনের স্ক্রল টলে দেখছি যে উনি বলছেন টেলিফোন, আমি একটু আগেও দেখছি, কিছুক্ষণ আগে আমরা কিন্তু সূত্র বলা হয়েছে, বিশেষ সূত্র বলেছে। এখানে কিন্তু স্পেসিফিক বলা উচিত ছিল যে অমক বলেছে। ইতিমধ্যে বিএনপি স্পোকসম্যান, কিন্তু আপনি তো সাংবাদিক হিসেবে জানেন, সূত্র কখনো ঠিক আছে, ডিক্লেয়ার হয় না। তাহলে রিজভী আহমেদ বলেছেন যে এটা সত্য, এবং 10 মিনিট টেলিফোনে কথা হয়েছে। এখন যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু স্টিক করছেন যে 10 মিনিট টেলিফোনে কথা হয়েছে। তাহলে এটা এখন নেক্সট প্রমাণ করা দরকার, সরকারের প্রমাণ করবে। আরেকটি তথ্য দেই, তার আগে তো আমি বলতে পারবো না যে তাদের এটাও টেলিফোনে কথা হয়েছে। এখন আমি কি করে বলবো? আপনাকে আরেকটি তথ্য দেই, আমাদের আলোচনা যখন চলছিল সেই মুহূর্তে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে যুগ্ম সম্পাদক, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ, তিনি সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন যে 6 জন কংগ্রেসম্যান, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান, যে বিবৃতির কথা বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিবৃতিটি আওয়ামী লীগের প্রধান, কংগ্রেস কমিটির প্রধান বলেছেন যে এটি, এই বিবৃতিটি দেয়া হয়নি। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা যদি ধরেন যেমন বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া এবং সেই কমিটির প্রধানের একটি মানে উত্তর পত্র উনি পড়ে শুনিয়েছেন। হ্যাঁ, পড়েও শুনিয়েছেন। এখন বিষয়টা হলো, এখন হানিফ সাহেব হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র। এখন তিনি যদি বলে থাকেন, আমি এই ব্যাপারে তো আমি বিষয়টা না জেনে আমি এর ব্যাপারে কমেন্ট করতে পারি না। তবে আমার বক্তব্য হলো, যদি ওনারা কংগ্রেসম্যান যদি কিছু বলে থাকেন বা নাও বলে থাকেন, যদি না বলে থাকেন এটাও দুঃখজনক, আর বলে থাকলে ঠিক আছে বলছেন। তবে এটা ঠিক, এখন কিন্তু কংগ্রেসম্যানদের সমর্থন পাওয়া বা বিপক্ষে বলানো, এটা কিন্তু এখন খুব সহজ কাজ। সহজ কাজ। এটা আমাদের দেশের সব পলিটিশিয়ান তো আপনারা জানেনই যে বিদেশি, আওয়ামী লীগের সময় দেখেছি বিদেশি এমবেসি গুলোতে। আপনি বলতে যাচ্ছেন যে এই সমর্থন আদায় কিংবা এটা রিজেক্টের পেছনে আমি এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারবো না, কারণ আমি বিষয়টা তো জানি না।
এখনো তো কনফার্ম না। সহজ বিষয়টা বুঝলেন? হ্যাঁ, আপনি বললেন যে এটা খুবই সহজ তাদের সমর্থন আদায় করে না সহজ। আমরা তো দেখি কংগ্রেসম্যান প্রায় ফ্রিকুয়েন্টলি এ পক্ষে অপক্ষে কথা বলেন। এখন তো এটাই তো সহজলভ্য বিষয়। এই বিষয়ে রাকেশ রহমান আপনাকে প্রশ্ন করব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, বিরতির পর আবার ফিরছি ৭১ সংযোগে। একত্র সংযোগে আবারও স্বাগত জানাই, আমি কাউসার মাহমুদ। আমরা আলোচনা করছিলাম, আমরা আসছি আমার পয়েন্ট সেটা বলছিলাম যে আপনার বেগম জিয়া বিএনপি অফিসে তার যাওয়ার গোয়েন্দা, আমার বেগম জিয়া না, বেগম জিয়া জাতির বেগম জিয়া। আপনি বললেন আপনার বেগম জিয়া। হ্যাঁ না, বেগম জিয়া আমার উনি বিএনপি অফিস তার নিজস্ব অফিসে রিজভিকে দেখতে যাবেন, জনাব রিজভিকে গোয়েন্দা রিপোর্ট পেলেন, তাকে আটকাই দিলেন। আচ্ছা গেল। তো এখন আমাদের পুলিশ বা র্যাবের এত আপনার মানে উৎসাহী যে তারা নিজেরা এরশাদকেও কিন্তু ওইভাবে তুলে নিয়ে হসপিটালে দিলেন। রিজভিরও আত্মীয় স্বজন নাই, কর্মী নাই, তাকে নিয়ে হসপিটালে নিয়ে ভর্তি করে। হ্যাঁ, সেটা পরের ব্যাপার। কিন্তু আমার কথা, এটা রাজনীতি করে, রাজনীতিবিদ তো স্কেপ করতেই পারেন। তার যদি লাইফ থ্রেটেন হয় কারাগারে, সে তো স্কেপ করতেই পারেন। তো র্যাব কেন আপনার র্যাব গেল? এটা কি র্যাব কি তার নিজের ইচ্ছায় এটা করেছেন? এরশাদকে যে এনে এরশাদ নমিনেশনও ফাইল করে না। ধন্যবাদ আপনাকে তোলার জন্য। আমি যেটা রাশেক রহমান আপনাকে বলছি সেটা হচ্ছে যে এই যে আমরা গণমাধ্যমে দেখছি যে বিভিন্ন মহল থেকে সরকারের উপর, আন্তর্জাতিক মহল থেকে সরকারের উপর এক ধরনের চাপ আসছে, আবার শোনা যাচ্ছে যে এই বিবৃতিগুলো সঠিক নয়। তো এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমত আমি তো গোপাল ভাঁড়ের কথা শুনেছি, কোনোদিন দেখিনি, তবে অভাবটা আজ পূরণ হয়ে গেল। নিজের চোখে নব্য গোপাল ভাঁড় দেখতে পারলাম। একটা আলাপ আলোচনা চলার সময় তথ্যপাত্র না থাকলে আসলে কথা বেশি বলে স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না। এই ইউএস কংগ্রেসম্যানদের ব্যাপারে আমি যেটা বলতে চাই যে সরকার অলরেডি একটা বিবৃতি দিয়েছেন, এবং মনে রাখতে হবে যে মাহবুবুল হানিফ সাহেব শুধুমাত্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক না, তিনি সরকারেও কিন্তু একটি পদ, বিশেষ সিনিয়র সচিবের পদমর্যাদা এনজয় করতেন, এবং তিনি একজন যথেষ্ট দায়িত্ববান মানুষ। এবং আওয়ামী লীগের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরশীল সূত্রগুলোই বলেছে এই ধরনের কোনো বিবৃতি দেওয়া হয় নাই। কিন্তু এই কথার পরে আমাদের সাংবাদিক আজিজ সাহেব যে কথাটা বললেন যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সমর্থন পাওয়া যায় খুব সহজে, এইটা কিভাবে পাওয়া যায় আমার কাছে জিনিসটা পরিষ্কার হয় নাই। তবে তিনি যেই দিকে ইঙ্গিত করছেন সেই কথা যদি সত্যি সত্য হয়ে থাকে, তাহলে তো অবশ্যই এই যে 6 জন কংগ্রেসম্যান যে কথাগুলো বলেছেন সেগুলো আসলে বলা হয়নি, তাদের মুখে পুরে দেওয়া হচ্ছে, এক। আর 2 নাম্বার হচ্ছে, ওনার এই বক্তব্যের পরে আমার দৃঢ় বিশ্বাস যে জাতীয়তাবাদী দল এবং বেগম খালেদা যদি এই অনুষ্ঠান দেখেন, উনি বলবেন জাতির সেবা আপনার কাছে দোয়াও চাই, মাপও চাই, আপনি আর এসব নিয়ে বেশি কথা বলেন না, কারণ আমরা আরো বিব্রত হব। কারণ ইউএস কংগ্রেসম্যানের সমর্থনের সাফাই তো বিএনপি যাচ্ছে, আওয়ামী লীগ যাচ্ছে একেবারে শেষ পর্যন্ত। উনি বোঝাচ্ছেন যেটা খুব সহজে পাওয়া সম্ভব। তো থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে কোনো একটা কিছুর বিনিময় হয়েছে। 2 নাম্বার হচ্ছে বিনিময় না, আমি তো বিনিময় থাকার কথা বলেছি, এটা একটু জোরে একটু বলতে দেন ভাই প্লিজ, গণতান্ত্রিক হোক। উনি অ্যারেস্ট হওয়ার অন্তরীণ হওয়ার কথা বলছেন। মহাত্মা গান্ধী যখন হাতিতে চড়ে নীল চাষীদের আন্দোলন, নীল চাষীদের অধিকারের জন্য এগিয়ে যাচ্ছিলেন, সেখানে যখন লক্ষ লক্ষ মানুষের অবস্থান, তখন হাফ প্যান্ট পরা গাঢ় নীল রঙের একজন পুলিশের সদস্য বাইসাইকেলে করে এসে বলল, আর ইউ মিস্টার মোহনদাস কে গান্ধী? এবং সে অকপটে বলল, ইয়েস আই অ্যাম। তারপর সে বলল যে স্যার ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই সময় উনি যে একটা হুকুম দিতেন, ওই একজন পুলিশ অফিসার যার হাতে শুধু একটা লাঠি আর বাইসাইকেল থেকে পিছে শেষ করে ফেলা যেত। কিন্তু আন্দোলন করা, জনগণের সাথে সম্পৃক্ত হওয়া এত সহজ কাজ। আপনাকে প্রশ্ন করতে চাই, আমরা গোল টেবিলেও অনেক উত্তপ্ত আলোচনা করলাম এবং আমাদের দেশেও এখন রাজনীতির অবস্থা খুবই উত্তপ্ত। খুবই সংক্ষেপে বলুন, আমাদের কি এই উত্তপ্ত অবস্থা শীতল হবার কোনো সম্ভাবনা নাই? আমরা কি কোনো সম্ভাবনার কোনো কিছু দেখবো না? আপনি কি মনে করেন? এখন যখনই বেগম জিয়ার কাছে কিছু, কারণ সরকার ক্ষমতা আছে, তাদেরকে যে কোনো মূল্যে দেশে শান্তি বজায় রাখতে হবে। আমরা তো সরকারকে ছেড়ে দেবো না, মাফ করবো না। কারণ ওনারা ওখানে আছেন আমাদের শান্তি শৃঙ্খলা সৃষ্টি, সাধারণ মানুষকে শান্তিতে রাখার জন্য। সুতরাং যে কোনোভাবে ওনাদেরকে রাখতেই হবে আমাদেরকে শান্তিতে। সুতরাং ওনারা কি মিনস নিলেন, মেজার নিলেন, সেটা আমাদের বিষয় না। আমরা সাধারণ মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। কিন্তু যখনই বেগম জিয়া মুখ খুলতেছেন, অবরোধ, ভাঙ্গো, পিটাও, মারো,
যখনই তারেক ওখান থেকে বার্তা পাঠাচ্ছে, আপা, না আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, 176 আপনি দিন কথা হরতাল বলবেন না, দিচ্ছে, এখনো আপনি কিন্তু আপনি 176 কথা দিন বলবেন বলে না, নাই। আপনি কথা বলবেন না, না। আপনার সময় আমি কথা বলিনি। যখনই তারেক ওখান থেকে শুট করে আপনার আলোচনা একেবারে শেষ পর্যায়ে, ভিডিও শেষ বার্তা পর্যায়ে। পাঠাচ্ছে, মারো আমার মারে বের করো, সব রাস্তা বাইরো, মারো বের সব করো। লন্ডনে বসে। একদম- ধন্যবাদ আপনাদের সবাইকে, একজনও কিন্তু বলছে ধন্যবাদ না যে আচ্ছা ঠিক ধন্যবাদ আছে আমরা আপনাদের চুপ করি। সবাইকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য, এবং আমরা আশা করছি যে দেশের পরিস্থিতি খুবই স্বাভাবিক হবে এবং সাধারণ জনগণ খুব সহজে এবং নিরাপদে বেরোতে পারবে। ধন্যবাদ সবাইকে।